নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি ভেলোর দুর্গের ইতিহাস নিয়ে আলোচনা করব। কেরালা বা কর্ণাটকের মতো না হলেও তামিলনাড়ু কিন্তু পর্যটনস্থল হিসেবে খুব একটা পিছিয়ে নেই। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ছাড়াও তামিলনাড়ুর অন্যান্য অঞ্চলগুলোতে এরকম অসংখ্য পর্যটন কেন্দ্র ছড়িয়ে ছিটিয়ে আছে। একটু তথ্য ঘাঁটাঘাঁটি করলে দেখা যাবে যে অসংখ্য পর্যটনস্থলের সাথে সাথে ঐতিহাসিক সমৃদ্ধ স্থানও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলি একটু পরিকল্পনা করলে খুব অল্প সময়ের মধ্যে দেখে নেওয়া যেতে পারে। তো এইরকমই যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে তার মধ্যে দুর্গ সবথেকে বিশেষ উল্লেখযোগ্য। এরকমই একটি দুর্গ ভেলোর সিএমসি, সেই সিএমসির কাছে অবস্থিত। সেই ভেলোর দুর্গের ইতিহাস, সেই ভেলোর দুর্গের উৎপত্তি কিভাবে হয়েছিল বা কিভাবে তৈরি হয়েছিল, বিভিন্ন সাম্রাজ্যের হাতে সেই ভেলোর দুর্গ কিভাবে দখলীকৃত হয়েছিল, তার ইতিহাস নিয়ে আলোচনা করব। ভেলোর ফোর্ট তামিলনাড়ুর একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পদ, যা দক্ষিণ ভারতের গৌরবময় অতীত ও ঐতিহ্যের আভাস দেয়। শুধু তাই নয়, এই ভেলোর ফোর্ট হলো দক্ষিণ ভারতের সবচেয়ে চিত্তাকর্ষক এবং সুসংরক্ষিত দুর্গগুলির মধ্যে একটি, যা তামিলনাড়ুর ভেলোর শহরে অবস্থিত। রাজধানী চেন্নাই থেকে প্রায় 140 কিলোমিটার দূরে অবস্থিত দুর্গটি ষোড়শ শতাব্দীর মাঝামাঝি বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে নির্মিত হয়। 1566 খ্রিস্টাব্দে বিজয়নগরের সম্রাট সদাশিব রায়ের শাসনকালে তাঁর অধস্তন সর্দার চিন্না বোম্মি নায়ক ও থিম্মা লিঙ্গামা নায়ক দ্বারা এটি নির্মিত হয়েছিল। কৌশলগত কারণে বিজয়নগর সাম্রাজ্যে দুর্গটির গুরুত্ব ছিল। আরাভিদু রাজবংশের সদর দপ্তর বা রাজধানী ছিল এটি। এই দুর্গটিতে রয়েছে বিশাল প্রাচীর এবং চারপাশে রয়েছে প্রশস্ত পরিখা। 1650-এর দশকে বিজয়নগরের শ্রী রঙ্গরায়ের রাজত্বকালে মহীশূর ও তাঞ্জোরের নায়কদের সাথে তিনি মিত্রতা স্থাপন করেন এবং জিঞ্জি ও মাদুরায় আক্রমণ করার জন্য দক্ষিণে অগ্রসর হন। তার প্রধান লক্ষ্য ছিল জিঞ্জি ফোর্ট দখল করা, কিন্তু মাদুরাইয়ের থিরুমালায় নায়ক শ্রীরঙ্গের মনোযোগ সরানোর জন্য উত্তর থেকে ভেলোর আক্রমণ করার জন্য বিজাপুরের সুলতানকে অনুরোধ করেন। সেই আহ্বানে সাড়া দিয়ে বিজাপুরের সুলতান বিশাল এক বাহিনী প্রেরণ করেন এবং এই ভেলোর দুর্গ দখল করেন। এভাবে বিজয়নগর সাম্রাজ্যের শেষ রাজবংশ আরাভিদুদের হাত থেকে দুর্গটি বিজাপুরের সুলতানের হস্তগত হয়। তবে দুর্গটি বিজাপুরের সুলতানও বেশি দিন নিজ অধিকারে রাখতে পারেননি। মাত্র কয়েক দশক পরেই 1678 সালে শিবাজির নেতৃত্বে মারাঠারা এর দখল নেয়। 1677 সালের 23শে মে মহারাজ শিবাজি ভেলোর যান এবং এই শক্তিশালী দুর্ভেদ্য দুর্গটি অবরোধ করেন। ভেলোর অবরোধের তদারকির জন্য শিবাজির সেনাবাহিনীর একটি অংশ পিছনের দিকে রেখে দেওয়া হয়েছিল। দুর্গটি ছিল ভালোভাবে সুরক্ষিত। প্রাচীরগুলো এতটাই প্রশস্ত ছিল যে সেগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে কোনো অসুবিধা ছাড়াই একজোড়া গাড়ি চলাচল করতে পারে। যাই হোক, প্রায় 1 বছর দুর্গ অবরোধের পর 1678 সালের 22শে জুলাই রঘুনাথ পন্থ ও হাম্বির রাও হংসজি মোহিতের নেতৃত্বে এই ভেলোর ফোর্ট বিজাপুরের হাত থেকে মারাঠারা দখল করে নেয়। শিবাজি 1680 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত এই দুর্গটির উপর তাঁর কর্তৃত্ব বজায় রেখেছিলেন এবং 1707 সাল পর্যন্ত মারাঠারা
এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করেছিল। ঔরঙ্গজেবের দূত জুলফিকার খানের নেতৃত্বে একটি মুঘল সেনাদল এই দুর্গটি দখল করতে সফল হয়েছিল। এই অঞ্চলে ধ্বংসযজ্ঞ ও লুট করার পর তিনি তাঁর সেনাপতি দাউদ খানকে এখানকার নবাব হিসাবে রেখে যান। ভেলোরের প্রাকৃতিক সৌন্দর্য ও দৃশ্য উপভোগ করার জন্য দুর্গটি একটি দুর্দান্ত জায়গা। দুর্গের মধ্যে রয়েছে একটি মন্দির, জলকান্দেশ্বর মন্দির। মন্দিরটির শিল্প বা কারুকার্য সত্যি অবাক করার মতো। এত নিপুণভাবে নিখুঁতভাবে এই সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে, কারুকার্যগুলো না দেখলে বিশ্বাস করা যাবে না। মন্দিরের প্রবেশপথের শিল্প সুষমা সত্যি বিস্ময়কর। দেখছেন কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটি শিল্পকর্ম, ঠিক যেন ছবির মতো। এই মন্দির সম্পর্কে যতটুকু জানা যায়, এটি শিব মন্দির হিসাবে পূজিত। বিজয়নগর সাম্রাজ্যের রাজারা মন্দিরটি গড়ে তুলেছিলেন এবং খুব সম্ভবত মন্দিরের অভ্যন্তরে সেনাদের থাকার ব্যবস্থা হয়েছিল। সাথে সাথে ধর্মীয় রীতি পালনের জন্য সেখানে শিবলিঙ্গের পূজা হতো। তবে অনেকে বলে থাকেন প্রাচীন শিবলিঙ্গটি চুরি হয়ে গেছে বা মুসলিম আক্রমণের সময় সেটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বিশেষ করে এই স্থায়ী মঞ্চটির কথা বলতে হয়। এখানকার প্রত্যেকটি শিল্পকর্ম বা কারুকার্য এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। খুব সম্ভবত এই মঞ্চটিতে সম্রাট বা রাজা বসতেন তার সভাসদদের নিয়ে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। প্রতিটি কাজ অপূর্ব, এক কথায় অপূর্ব। সম্ভবত এই উঁচু বেদিটিতে রাজা বসতেন এবং বিভিন্ন বিষয়ে তার সভাসদদের সাথে পরামর্শ করতেন, এবং এগুলি ছিল সৈন্যদের থাকার জায়গা।
দুর্গের মধ্যে তামিলনাড়ু সরকার পরিচালিত একটি মিউজিয়ামও দেখতে পাওয়া যায়, যেখানে তামিলনাড়ুর বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত বিভিন্ন সামগ্রী, প্রত্ন সামগ্রী, প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ, এরকম বিভিন্ন বিষয় বা বিভিন্ন জিনিস সংরক্ষণ করে রাখা আছে। এছাড়াও দুর্গের অভ্যন্তরে পুরানো একটি মসজিদ অবস্থিত আছে, যদিও বর্তমানে নিরাপত্তাজনিত কারণে সেখানে প্রবেশ নিষেধ। শুধু তাই নয়, মুসলিমদের অন্যান্য অনুষ্ঠানের সময়ও এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এরপরে আমরা যেটি দেখব সেটি বাদশাহ এবং বেগম মহল নামে পরিচিত, যদিও এর অভ্যন্তরে প্রবেশের কোনো অনুমতি নেই। কেল্লার অভ্যন্তরে অবস্থিত এটি একটি গির্জা, যেটি ইংরেজ শাসনের প্রথম দিকে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। সেন্ট জনস চার্চ। ক্যান্ডি মহল, শ্রীলঙ্কার শেষ রাজার সমাধিক্ষেত্র। এখানেও সাধারণের প্রবেশ নিষেধ। দুর্গের ইতিহাসের দিকে আবার একটু আলোকপাত করা যাক। সালটা 1760। ব্রিটিশরা এই দুর্গের দখল নেয় এবং ভারতের স্বাধীনতা না হওয়া পর্যন্ত এই দুর্গটিকে তারা ব্যবহার করে। 1780 সালে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় হায়দার আলী দুর্গটি অবরোধ করেছিলেন, কিন্তু ইংরেজরা 2 বছরেরও বেশি সময় ধরে হায়দার আলীর বিরুদ্ধে অবস্থান নেয়, যার ফলে হায়দার আলী অবরোধ তুলে নিতে বাধ্য হয়েছিলেন। 1799 সালে শ্রীরঙ্গপত্তনমের পতন ঘটে এবং টিপু সুলতানের মৃত্যুর পর এই ভেলোর ফোর্টকে তাঁর স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, আত্মীয় স্বজন এবং অনুসারীদের আটকে রাখার জন্য সবচেয়ে নিরাপদ স্থান হিসাবে বিবেচনা করা হয়েছিল। তাদের সবাইকে বিশেষভাবে তাদের জন্য নির্মিত বিশেষ কোয়ার্টারে বন্দি থাকার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও শ্রীলঙ্কার শেষ রাজা শ্রী বিক্রম রাজা সিনহাকে এই দুর্গে বন্দি করে রাখা হয়েছিল। টিপু সুলতানের পুত্র ও কন্যারা বাদে বাকি বন্দীদের এবং শ্রীলঙ্কার শেষ রাজা ও তাঁর পরিবারবর্গের সমাধিও এই অঞ্চলেই সম্পন্ন করা হয়েছিল। একই সঙ্গে এটি একটি বিদ্রোহের স্থানও ছিল, যা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ 1857 সালের বিদ্রোহের পূর্বসূরি হিসাবে বিবেচিত হয়। 1806 সালে ব্রিটিশরা মাদ্রাজ রেজিমেন্টের পদাতিক সামরিক ইউনিট স্থাপনের জন্য এই ভেলোর দুর্গ ব্যবহার করেছিল, কিন্তু মাদ্রাজ সেনাবাহিনীর ব্রিটিশ কমান্ডার ইন চিফ সৈন্যদের এক বিশেষ নির্দেশ দিলে ক্ষিপ্ত ভারতীয় সেনারা 10ই জুলাই সূর্যোদয়ের আগে দুর্গে অবস্থানরত ইউরোপীয় ব্যারাকে আক্রমণ করে এবং 15 জন ইংরেজ অফিসার সহ 100 জন সৈন্যকে হত্যা করে। এমনকি কিছু বিদ্রোহী সৈন্য টিপু সুলতানের ছেলেদেরকেও এই অভিযানে নেতৃত্ব দিতে প্ররোচিত করেছিল, কিন্তু খবরটি দ্রুত আরকটের অশ্বারোহী সেনানিবাসের কমান্ডার কর্নেলের কাছে পৌঁছালে তিনি দ্রুত প্রচুর সৈন্য নিয়ে দুর্গে পৌঁছান এবং বিদ্রোহী সিপাহীদের নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং টিপু সুলতানের পরিবারকে বিচ্ছিন্নভাবে ভেলোর থেকে সুদূর কলকাতায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রায় 133 একর জায়গা জুড়ে বিস্তৃত এই দুর্গটি
আরকট ও চিত্তোর জেলার নিকটবর্তী খনি থেকে গ্রানাইট পাথর দিয়ে নির্মিত করা হয়েছিল। দুর্গের চারপাশে রয়েছে জলে ভরা একটা বড় পরিখা। কিংবদন্তি অনুসারে এই পরিখায় নাকি সবসময় 10,000 কুমির ছাড়া থাকতো। দুর্গে অবস্থিত একটি সুড়ঙ্গ আছে, যা দিয়ে প্রায় 12 কিলোমিটার দূরে ভিরিঞ্জিপুরমে পালিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। দুর্গের ভিতরে রয়েছে জলকান্দেশ্বর মন্দির, যার কারুকার্য বিস্ময়ের উদ্রেক করে। এছাড়া আছে একটি মসজিদ, যা শেষ আরকট নবাবের আমলে নির্মিত, তবে এটি স্থায়ীভাবে বন্ধ আছে। আর আছে সেন্ট জনস চার্চ, যা ইংরেজ আমলের প্রথম দিকে নির্মিত। এছাড়াও আছে সরকারি মিউজিয়াম, টিপু মহল, হায়দার মহল, সরকারি হাসপাতাল, বিভিন্ন সরকারি অফিস প্রভৃতি। এই সবগুলি দুর্গের ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সমৃদ্ধি প্রদর্শন করে থাকে। বর্তমানে এই দুর্গ এলাকাটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হয়। দুর্গের স্থাপত্য এবং শিল্পকাজের কোনো তুলনায় যথেষ্ট নয়, এক কথায় অনবদ্য। রাজধানী চেন্নাই থেকে 140 কিলোমিটার এবং কাটপাড়ি জংশন রেল স্টেশন থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত এই দুর্গটি পর্যটক আকর্ষণের অন্যতম কেন্দ্র। ভেলোর সিএমসিতে যারা চিকিৎসা করাতে যান, সেখান থেকে হাঁটা পথে খুব বেশি হলে 10 মিনিট দূরেই এই দুর্গটি অবস্থিত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।